লামা সিংপোচ্ছে আমাকে পৌঁছে দেবেন জোজাং পর্যন্ত। সেখান থেকে বিদায় নেবেন তিনি। সেখান থেকে নেপাল পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন লামা রিনচেন। তার সঙ্গে এখনও আমার পরিচয় হয়নি, কিন্তু অনেক কথাই শুনেছি তার বিষয়ে। এক অসাধারণ সিদ্ধ যোগী তিনি। লামা সিংপোচ্ছে বললেন, এটাই তোমার সঙ্গে এই জীবনে আমার শেষ দেখা। হয়তো কোনো জন্মে কোনো জগতে আবার দেখা হয়ে যাবে। জেনে রেখো, ধর্ম, নিষ্ঠা, যোগ এবং তন্ত্রে তিব্বত এখনও বিশ্বের 1 নম্বর। অবশ্য এ কথা বিশ্বাস করতে হলে তোমাকে আরও বেশ কিছু সময় এই তিব্বতে কাটাতে হবে। জীবনটা আসলে কোথায় শুরু আর কোথায় শেষ, কোথায় আদি আর কোথায় অন্ত, সেই সব কিছুরই সন্ধান তুমি তিব্বতে পেয়ে যাবে। পথ চলতে চলতে মালভূমির চড়াই প্রায় শেষ হয়ে এলো, আর তার সঙ্গে শেষ হয়ে এলো তিব্বতের গাছপালাবিহীন, পশু পাখিবিহীন, শুকনো হিমাচ্ছাদিত এলাকা। এবার শুরু হলো শ্যামলিমায় ভরা প্রকৃতির ঢাল দিয়ে নেমে চলা। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। এবার প্রকৃতি তার কালো চাদর গায়ে চড়াবে। পূবের আকাশ থেকে ঘন কালো মেঘ এগিয়ে আসছে। বেশ জোরে হাওয়া বইছে। মনে হচ্ছে এবার যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ঝমঝম বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডব। আরও বেশ কিছুটা এগোতেই দেখতে পেলাম এক প্রাচীন বৌদ্ধ গুম্ফা। পথ চলতে প্রায় 4 দিন লেগে গেল আমাদের। এই বৌদ্ধ গুম্ফার আচার্য লামা রিনচেন। এই জায়গাটার নামই জোজাং। পথে একটাই গ্রাম পেয়েছিলাম, যার নাম চকসুম। ছোট্ট জনপদ। এখানে বছরে 4 মাস বর্ষা হয়। জোজাংয়ের 3 পাশ ঘিরে প্রায় চক্রাকারে বয়ে গেছে একটি পাহাড়ি নদী। লামা রিনচেন গত 30 বছর ধরে এখানে রয়েছেন। আমাদের স্বাগত জানিয়ে গুম্ফায় নিয়ে গেলেন তিনি। গুম্ফায় ঢুকেই ভগবান তথাগতের মর্মর মূর্তি। ছোট ছোট কয়েকটা কুঠুরি, ভেতরে মোমবাতির আলো। আমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থাই হলো। 2 দিন আমরা এখানেই থাকব। লামা রিনচেনের বয়স হবে 60-এর কাছাকাছি। সৌম্য, শান্ত, গম্ভীর চেহারা। তিনি হেসে বললেন, এই রমণীয় আধ্যাত্মিক জায়গা ছেড়ে তার আর কোথাও যাবার ইচ্ছে নেই। অনেকক্ষণ ধরে লামা সিংপোচ্ছের সঙ্গে কথা বললেন তিনি। ভাষা বুঝলাম না, কিন্তু অনেকবারই ইয়ুতসুং লামার নাম শুনলাম। লামা রিনচেন দেখালেন তার গুরুদেবের দেওয়া চমৎকারী আয়না। সেটা ছিল 5 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি চওড়া। সোনার ফ্রেমে বাঁধানো সেই আয়না। সেই আয়নায় যে কোনো ঈপ্সিত স্থান দেখতে পাওয়া যায়, আর ভ্রমণের ইচ্ছে পূর্ণ হয়ে উদ্ভ্রান্ত চিত্ত শান্ত হয়ে যায়। আমাদের সামনে প্রয়োগ করেও দেখালেন তিনি। বিস্ময়ের সীমা ছিল না আমার। 7টা দিন এখানেই কাটলো। 8ম দিন সকালেই বেরিয়ে পড়লাম আমরা শেষ পর্বের যাত্রাপথে। এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই শেষ চীনা গ্রাম ইয়াম। ভুটানেরও সীমানা এখানে শেষ। এর পরেই শুরু হয়ে যাবে নেপালের সীমা। তিব্বত যাত্রা শেষ হয়ে যাবে। দুপুরের আগেই পৌঁছে গেলাম শেষ চীনা গ্রামে। আরও 3 ঘন্টা চলার পর কোশি নদীর ওপর একটা ঝোলা পুল পেরিয়ে অবশেষে আমরা ঢুকে পড়লাম নেপাল সীমান্তের মধ্যে। বেশ ভারাক্রান্ত মন নিয়েই এগিয়ে চললাম। পেছনে পড়ে রইল অবর্ণনীয়, অকল্পনীয়, অবিশ্বাস্য রোমাঞ্চকর সব স্মৃতি।
শঙ্কর ভারতীজি এখানেই তার কথা শেষ করলেন। শঙ্কর মহারাজ আর আমি দুজনেই ঘোরের মধ্যে ছিলাম। আমরা একবারও ভাবিনি এবারের কাশী যাত্রায় এত কিছু পাব, এত ঐশ্বর্য, এত অমূল্য সম্পদ। গভীর কৃতজ্ঞতা জানিয়ে স্বামী শঙ্কর ভারতীজির চরণ বন্দনা করে তার কাছ থেকে বিদায় নিলাম আমরা। মনে মনে ভাবছিলাম, কবে যাব তিব্বত? জানি না, সবই তো বিধিলিপি। আজ না হয় কাল, কাল না হয় পরশু, না হলে আরও পরে। অনেক অনেক প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। আজকেই ছিল দেবদীপ মহাশয়ের লেখা তিব্বতের রহস্যময় যোগ ও তন্ত্রের অন্তিম পর্ব।